একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থে সঠিক তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটা করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছি ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, বরাবরের মতন আমরা দেখেছি রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে টার্গেট করে অপতথ্যগুলো ছড়াচ্ছে এবং এই সমস্ত মিথ্যা তথ্য রীতিমতো বুস্টিং করে গণমাধ্যমের লোগো সংবলিত নকল ফটোকার্ড ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে ক্রমাগত শেয়ারের ফলে সেগুলো দ্রুত পৌঁছে যাচ্ছে অনেকেরই মুঠোফোনের স্ক্রিনে। অজস্র অপতথ্যের মধ্য থেকে আমরা 5টি সংবেদনশীল অপতথ্যগুলোর ফ্যাক্ট চেক বেছে নিয়েছি। ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আশেক মাহমুদ। আমরা তার সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করি এবং আলাপের ফাঁকে আমরা চেষ্টা করব সেই প্রতিবেদনটি দেখানোর। জনাব আশেক মাহমুদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং একটু পরে আমরা সেই প্রতিবেদনটা দেখব। তবে তার আগে ছোট করে একটা বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। আমরা দেখলাম রীতিমতো পরিকল্পনা করে মিথ্যা তথ্যগুলো ছড়ানো হচ্ছে এবং এটা ছড়ানোর জন্য আলাদা করে পেজ খোলা হচ্ছে এবং তথ্যগুলোকে আসলে বুস্টিং করা হচ্ছে সেই পেজকে, যেন সবার কাছে সেটা পৌঁছে যায়। এই যে বাস্তবতা, সেই বাস্তবতায় তো অনেকেও বিভ্রান্ত হচ্ছেন। আপনার দিক থেকে ঝুঁকির মাত্রাটা কেমন দেখছেন আসলে সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য, সর্বোপরি প্রান্তিক অঞ্চলের মানুষের জন্য? অনেক ধন্যবাদ ৭১ টিভিকে। আসলে সমাজবিজ্ঞানের জায়গা থেকে আমি যেটা জানি বা বলতে চাই সেটা হলো রিচ সোসাইটি নামে একটা কোর্স কিন্তু আমরা পড়াই এবং সেই জায়গায় এই আলোচনা কিন্তু চলে আসে। সেটা হলো যে বর্তমান যে বিশ্বায়নের যে সমাজ, এই বিশ্বায়িত সমাজে আমরা দেখি যে মিডিয়া এবং প্রযুক্তি যে কিভাবে মানুষকে বিভ্রান্ত করার যে সুযোগটা, সেই সুযোগটা তৈরি করতে পারছে। এবং এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে দুইটা ভাবে হতে পারে। একটা হলো যে অথরাইজ প্রসেসে, একটা হলো ডি অথরাইজ প্রসেসে। তো অথরাইজ প্রসেস যেটা, সেটা হলো আমরা দেখি যে ফর্মাল যে মিডিয়া, সেই ফর্মাল মিডিয়া কিন্তু এই বিভ্রান্তি ছড়াতে সহায়তা করছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে, যে গত বছর বিশেষ করে যে ইসরায়েলে যে যখন ৭ই অক্টোবর যখন হামাস হামলা করেছে, আক্রমণ করেছে, তার সম্পর্কে CNN কিন্তু একটা বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে এবং সেই বিভ্রান্তিকর তথ্যটা হলো যে ইসরায়েলে নাকি একটা জায়গায় মস্তকবিহীন অনেকগুলো শিশুর লাশ পাওয়া গেছে। পরবর্তী দেখা গেছে আসলে এটা রিউমার এবং এটা একটা মিথ্যা তথ্য। পরবর্তীতে সাংবাদিককে ক্ষমা চাইতে হয়েছে। এর মানেটা হলো যে একটা মিথ্যা তথ্য কিন্তু অথরাইজ মিডিয়াও কিন্তু প্রচার করছে। আবার জঙ্গি হামলার ব্যাপারে আপনারা জানেন যে জঙ্গির ব্যাপারে বা ধর্মের নামে যে জঙ্গি হামলা, এই প্রচারগুলো কিন্তু মিডিয়া কিন্তু অনেক বেশি প্রচার করে আসছিল এবং একটা গ্লোবাল প্রোপাগান্ডা হিসেবে আসছিল। আরেকটা বিষয় আছে, সেটা হলো ডি অথরাইজ মিডিয়া। ডি অথরাইজ মিডিয়া যেটা আমরা বলি যে ফেসবুকে যে কেউ ইচ্ছা করে মিডিয়াতে আপলোড দিতে পারছে এবং যে কোনো ভিডিও এডিট করে আপডেট করে তারা কিন্তু অপতথ্য ছড়াতে পারছে। এবং এই ফেক নিউজগুলো ছড়ানোর দুটো এজেন্ডা আছে, একটা হলো অর্থনৈতিক, একটা হলো রাজনৈতিক। এবং অর্থনৈতিক এজেন্ডাটা হলো প্রফিট ম্যাক্সিমাইজিং এর একটা সুযোগ তৈরি করে দিচ্ছে এবং যত বেশি ফেক নিউজ ছড়াবে মানুষ তত বেশি সেগুলো শেয়ার করবে, ভিউয়ার্স বাড়বে এবং তত বেশি বিজনেস হবে, এটা আপনি জানেন। এবং কিন্তু এর সাথে যেটা যুক্ত হয়েছে রাজনৈতিক, যে ফেক নিউজকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে হাজির করা। এবং এটা আমরা দেখি যে মাইক্রোসফট সমীক্ষাও কিন্তু দেখিয়েছে যে ইন্ডিয়াতে ভারত কিন্তু একটা শীর্ষস্থান দখল করে আছে এই জায়গাতেই, যে মিডিয়ার মাধ্যমে যে ফেক নিউজ প্রচার করার ক্ষেত্রে। তো এর প্রভাব কিন্তু আমাদের উপর পড়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যেটা দেখি যে ভারতের বিভিন্ন মিডিয়া চ্যানেল কি করেছে, বাংলাদেশ সম্পর্কে অনেক অপতথ্য প্রচার করেছে, ফেক নিউজ প্রচার করেছে। এতে করে বাংলাদেশে যারা ভিউয়ার্স বা যারা সোশ্যাল মিডিয়া দেখে বা টেলিভিশন চ্যানেল দেখে, তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে। একদম মানে বিভ্রান্ত যে হচ্ছে সেটা আসলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপতথ্যের বিপরীতে যে কমেন্টগুলো আসছে সেখানে আসলে বোঝাও যাচ্ছে। আমি একটা প্রতিবেদন আপনাকে দেখাবো, তারপর নিশ্চয়ই সেখান থেকে সমাধানের একটা জায়গা তুলে ধরার চেষ্টা করবো। এবং দর্শক, যেটা বলছিলাম, আমরা সংবেদনশীল 5টা অপতথ্য বেছে নিয়েছি যেখান থেকে আমরা ফ্যাক্ট চেকও আমাদের চোখে পড়েছে এবং সেগুলো আমাদের হাতে আছে। শুরুতে সেটা একটু দেখে নেব দর্শক আমরা এখন।
ডাকাতি করতে গিয়ে ফিল্মি স্টাইলে বিল্ডিং টপকানোর সময় গণধোলায় মৃত্যু, এমন দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার আর কমেন্টে রীতিমতো বন্যা বয়ে গেছে। তবে ফ্যাক্ট চেকের অনুসন্ধানে জানা যায় প্রচলিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনা নয়, বরং গেল ফেব্রুয়ারি মাসে ইন্দোনেশিয়ার কামালি সমুদ্র সৈকত এলাকায় একটি হোটেলের ভবন থেকে বৈদ্যুতিক তারে ঝুলে পড়ার দৃশ্য এটি। এটাকেই বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি আজ কি হচ্ছে, নারী নির্যাতন, নারী ধর্ষণের হাহাকারে ডুবে যাচ্ছে গোটা বাংলাদেশ, এমন শিরোনামে এক নারীর আঘাতপ্রাপ্ত শরীরের একাধিক ছবি সহ একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। হিউম্যান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ছবির ঘটনাটি সাম্প্রতিক সময়ের নারী নির্যাতনের কোনো ঘটনা নয়, বরং এটা 2019 সালের জামালপুরে স্বামীর হাতে স্ত্রীর পাশবিক নির্যাতনের শিকার হওয়ার ঘটনার ছবি এটি। খালা এখন হজে, এমন শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হজ পালনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হজ পালনের দৃশ্য নয়, বরং এটি 2023 সালে হাসিনার ওমরা হজ পালনের ঘটনার ধারণকৃত ভিডিও। চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলা করছে জঙ্গিরা, এই ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়ঘড়িয়ায় আল কায়দার স্থানীয় শাখা আনসার আল ইসলাম ভারতে ব্যবহার করার জন্য রেখে দেওয়া বোমাটি বিস্ফোরিত হয়েছে এবং দেশের গণমাধ্যমগুলোকে এই ঘটনার খবর প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সত্যটা তুলে ধরল রিমোট স্ক্যানার টিম। তাদের অনুসন্ধানে জানা যায় দাবিটি মিথ্যা। এটি স্থানীয় রাজনীতিতে পূর্বশত্রুতার জেরে ককটেল বোমা বিস্ফোরণের ভিডিও। এখানেই শেষ না, সম্প্রতি জাতীয় দৈনিক সমকালের আদলে একটি ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে বিপিএলের অর্ধেকের বেশি টাকা এখনও বাকি আফ্রিদির। ফোনে তামিমকে নাকি গালিগালাজ করেছেন তিনি। তবে অনুসন্ধানে জানা যায় তামিমকে গালিগালাজ করেননি আফ্রিদি এবং এই দাবিতে সমকালও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ডের শিরোনাম বদলে দিয়ে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজ 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক করতে গিয়ে বেশিরভাগই রাজনৈতিক অপতথ্য আমাদের চোখে পড়েছে, আর এসব অপতথ্য বুস্টিং করে গণমাধ্যমের লোগো সংবলিত নকল ফটোকার্ড ব্যবহার করে ছড়িয়ে দেওয়া হয়েছে। রাকিব হাসান, 71। দর্শক, আমরা আগে জানিয়েছি আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আশিক মাহমুদ। আমাদের সঙ্গে আরও একবার যুক্ত হচ্ছেন তিনি। জনাব আশিক মাহমুদ, আমরা দেখলাম আসলে প্রতিবেদনটা, এবং আমরা যদি এই অপতথ্যগুলো সব ফ্যাক্ট চেকগুলো দেখাতে চাই এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। আপনার কাছ থেকে সমাধানটা জানতে চাই, বাস্তবতা বিবেচনায় ঠিক এই মুহূর্তে কোথা থেকে আসলে কাজটা করতে হবে সমাধানের জন্য? আসলে দুটো বিষয়। একটা জিনিস হলো যে সমস্যার গভীরটা আমাদের বুঝতে হবে এবং গভীরতা বোঝার পরে বিভিন্ন পদ্ধতিতে সমাধানে যেতে হবে। এখন আমরা যেটা বলতে পারি সেটা হলো রাজনৈতিকভাবে যদি আমরা বলি সমাধান করতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেমন আইনি কাঠামোর প্রয়োগ করা এবং যারা বিশেষ তথ্য মন্ত্রণালয়কে ব্যবহার করা, তথ্য মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে যারা এই ফেক নিউজগুলো প্রচার করছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতা আনা। এবং এই শাস্তির আওতা আনার জন্য কিন্তু ডিজিটাল অ্যাক্ট আগেই আছে যে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে শাস্তির আওতায় সেভাবে আনা হচ্ছে না, কেননা যে পরিমাণ রিপ্রোডাকশন হচ্ছে ফেক নিউজের, এই রিপ্রোডাকশনের মধ্য দিয়ে কিন্তু একটা সামাজিক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেটা দেখি, যেমন একটা আমরা ISDQ একটা মডেল আছে যেটা আমরা সোশ্যালিতে পড়াই, এবং সেখানে এই মডেল বলছে যে 4টা গ্রুপ আছে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে। এদের মধ্যে ISDQ মানে হচ্ছে একটা হলো ইগনোরেন্ট গ্রুপ, একটা হলো স্প্রিডার্স, একটা হলো ডাউটার্স এবং কোয়ারেন্টাইন। যারা স্প্রিডার্স তারা কিন্তু বেশি যে কোনো নিউজ পেলেই তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু যে কোনো নিউজ অন্যদেরকে সার্কুলেট করে দিচ্ছে। এটা এক ধরনের যারা বেশি স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ইউজ করে, এক্ষেত্রে একটা। তো সুতরাং সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দেওয়া এটা একটা পদ্ধতি হতে পারে। এবং যারা ডাউটার্স তারা কিন্তু যে কোনো নিউজের ব্যাপারে সন্দেহ করে, তখন তাদের দ্বারা প্রচার হওয়ার সুযোগটা কম থাকে। কিন্তু এবং যারা সচেতন বেশি, যারা চিন্তাশীল সচেতন, তারা কোয়ারেন্টাইনের মধ্যে পড়ে। এর মানে হলো তারা ফেক নিউজের ব্যাপারে তারা সতর্ক থাকে। তো সেই জায়গায় আমরা দেখি যে অ্যাকচুয়ালি স্পিডার্সের সংখ্যা
এত বেশি যে তাদের সপক্ষে আসলেই তারা কিন্তু সেগুলোকে ছড়িয়ে দেয়। এই জায়গা থেকে একটা সচেতনতা খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে কোয়ারেন্টাইন হতে হবে। কোয়ারেন্টাইন মানে হলো উই শুড বি থটফুল, এবং আমাদেরকে অনেক বেশি কনসিয়াস হতে হবে এই জায়গা থেকে। এবং আমরা যেটা দেখি যে টিভি চ্যানেল এবং সংবাদপত্র প্রতি রেগুলার কিন্তু এই ব্যাপারে মানে সতর্ককরণ যে কীভাবে আমরা সতর্ক হতে পারি, রাজনৈতিক প্রপাগান্ডা সম্পর্কে কীভাবে সতর্ক হতে পারি। এবং আপনারা জানেন যে যারা এই যে ভারতে যে প্রচারগুলো করা হচ্ছে, আমাদের কাছে শোনানো হচ্ছে যে মসজিদের নিচে মন্দির আছে, এভাবে যে উস্কানি দিয়ে যেইভাবে এক ধরনের সংঘর্ষ বা মব তৈরি করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে, এই জায়গাগুলো সমাধান এখানে যদি আমরা মানে এই আলাপটা শেষ করি এভাবে যে আপনি আসলে যে কটা ক্যাটাগরির মধ্যে বলছেন তার ভিতরে যারা ছড়াচ্ছে তাদের সংখ্যাটা বেশি, এবং কোয়ারেন্টাইন যে ক্যাটাগরিটা বললেন সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যেখানে গেলে হয়তো আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারবো। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আশেক মাহমুদ। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়।